তো প্রসঙ্গে আমরা সমস্ত পৃথিবীতে যে পরিবর্তিত পরিস্থিতিটার মুখোমুখি হয়েছি, যে বাস্তবতার মুখোমুখি হয়েছি, সেই বাস্তবতা অবলম্বনে তৈরি করা সেই বাস্তবতাকে যথেষ্ট পরিমাণে সম্বোধন করেছেন তিনি তার লেখায়। কিন্তু তিনি গেছেন একটু ভিন্ন দিকে। তিনি দেখিয়েছেন যে আমাদের রাষ্ট্র, আমাদের সমর বিদ্যা, আমাদের সমর বাণিজ্য এবং যুদ্ধ, এবং যেখানে যুদ্ধ হচ্ছে তার রাজনীতি, এই ব্যাপারগুলো সম্পূর্ণভাবে একাকার হয়ে যে একটা যুদ্ধ ইন্ডাস্ট্রি, ওয়ার ইন্ডাস্ট্রি তৈরি করছে, সেটা যেভাবে আমাদের বিপুল পরিমাণ মানুষকে একটা প্রায় নিয়তির মতো খুব দুর্বিষহ পরিস্থিতিতে অনবরত ফেলছে, সেই ব্যাপারটা তার লক্ষ্য। তিনি সেই বিষয়ে তথ্য উপাত্ত জোগাড় করেছেন এবং তার বিবরণী তৈরি করছেন, কিন্তু শুরুটা করছেন তিনি, অথবা শেষটা করছেন তিনি ইউক্রেন যুদ্ধ, যেটা একদম প্রত্যক্ষ বাস্তবতা। ফলে এই যে বর্তমানকে অস্তিত্বের সাপেক্ষে বা অস্তিত্বের পক্ষে বোঝাপড়ার চেষ্টা, এটা আমি বলবো এই বইয়ের অন্তর্গত বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি বইয়ের নাম দিয়েছেন হলুদ সাহিত্যের ছল চাতুরী। বিভিন্ন জায়গায় তিনি যেভাবে উল্লেখ করেছেন, এমনকি তিনি যখন আমার সঙ্গে কথা হয়েছে তখন তিনি আমাকে বিশেষভাবে বলেছেন যে অন্য প্রবন্ধ যদি নাও হয়, হলুদ সাহিত্যের ছল চাতুরী প্রবন্ধটা যেন আমি মনোযোগ দিয়ে পড়ি। এবং তিনি ধরে নিয়েছেন যে আমি যেহেতু সাহিত্য ব্যবসায় যুক্ত, ফলে এটা আমার জন্য বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে, এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে যে তিনি মনে করছেন যে তিনি এই প্রবন্ধের মধ্যে তিনি একটা নতুন প্রপোজিশন, নতুন একটা প্রস্তাব হাজির করেছেন। তো তিনি আসলে নতুন প্রস্তাব হাজির করেছেন, যদিও এটা খুব অভাবনীয় প্রস্তাব নয়, কিন্তু নতুন প্রস্তাব হাজির করেছেন। আপনারা হয়তো দেখেছেন, কারণ এই প্রবন্ধের পরিচয়কে এই বইয়ের প্রচারণামূলক, এমনকি এই অনুষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে মানে প্রচারণামূলক যে বিবৃতিগুলো, সেখানেও প্রধান ব্যাপার হিসেবে হাজির করা হয়েছে বলে আপনারা কেউ কেউ জানেন যে হলুদ সাহিত্য বলে যে ব্যাপারটা বহুদিন ধরে আমাদের খুবই পরিচিতির বলয়ে আছে, সেখান থেকে তিনি আসলে এই আইডিয়াটা তৈরি করেছেন। এবং তিনি বলছেন যে হলুদ সাহিত্য, হলুদ সাংবাদিকতা কথাটি খুব প্রতিষ্ঠিত হলেও সাহিত্যের ক্ষেত্রে সমধর্মী চর্চা থাকা সত্ত্বেও এই ধরনের চর্চাকে এবং সাহিত্যকে ঠিক মতো শনাক্ত করার জন্য আসলে যথেষ্ট পরিমাণে আলোচনা সমালোচনাও তার নজরে পড়ে নাই, অথবা এটাকে এক কথায় চিহ্নিত করার মতো কোনো পরিভাষাও আমাদের সমাজে চালু নেই। ফলে তিনি বলছেন যে এটাকে হলুদ সাংবাদিকতার অনুকরণে এটাকে হলুদ সাহিত্য বলা যেতে পারে। তো হলুদ সাহিত্য কি, তার মধ্যে তিনি বলছেন যে সাহিত্যে আমরা যে আমি পরে আবার বলবো যে সাহিত্য, তো তিনি যে ভঙ্গিতে দেখেছেন সেটা একটা লিবারেল স্কুলের ব্যাপার। তিনি সাহিত্যকে লিবারেল স্কুলের মতো করে দেখেন, আমি পরে বলবো। তো তিনি বলছেন যে সাহিত্য যদি সেরকম হয় তাহলে সাহিত্য কি? সাহিত্য হলো মহৎ প্রাণ, মহৎ আত্মা, মহৎ উপলব্ধি, এটার প্রকাশ। এবং সেটা কেন? সেটা কারণ সেটা জনকল্যাণ করবে, সেটা বিপুল পরিমাণ মানুষকে প্রভাবিত করবে। এই যে লিবারেল একটা সূত্র, এটা 18-19 শতক, 20 শতকের অর্ধেক পর্যন্ত খুবই প্রভাবশালী ছিল। এবং আমরা জানি যে গত 70-80 বছর ধরে, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকে এই চিন্তাটা খুব প্রভাবশালী নাই। কিন্তু তিনি বলছেন যে ব্যাপারটা আসলে এরকম হওয়ার কথা, যে এটা এরকম ভাবে কাজ করবে। কিন্তু ধরা যাক কোনো সাহিত্য যদি এই কারণে রচিত হয় যে এটা কোনো একটা গোপন অভিসন্ধির পক্ষে কাজ করছে, যদি এমন হয় যে সেটা বিশেষভাবে কোনো একটা মতাদর্শিক ব্যাপারকে উচ্চকিত করার জন্য কাজ করছে, যদি এমন হয় যে সেটা কোনো সংঘবদ্ধ চক্রের কাজ এবং অন্যরা সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, মানে মিথ্যামূলক ভাবে এটাকে হাজির করছে, তখন অধ্যাপক সলিমুল্লাহ খান এসছেন এবং তিনি এবং মিথ্যামূলক ভাবে হাজির করছে, তাহলে তার বিবেচনায় সাহিত্য যেরকম হওয়ার কথা, উৎপাদন, বন্টন মানে বিপণন, বিচলন এবং ভোগের ক্ষেত্রে, সেটা আর থাকছে না। ফলে তিনি বলছেন যে এটা শুধু সাহিত্য বলে একটা মহৎ বৃহৎ ব্যাপারকে একটা মিথ্যা, একটা ছলনাপূর্ণ
চর্চার দিকেই নিয়ে যাচ্ছে না, এটা মোর ওভার এর চেয়ে বেশি এটা এমনকি ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই হলো তার প্রপোজিশন, যে তিনি এই ধরনের চর্চাকে, এই ধরনের সাহিত্যকে তিনি বলতে চাচ্ছেন হলুদ সাহিত্য। আমি এইটা নতুন, ধারণাটা অভাবনীয় নয়, কিন্তু ধারণাটা নতুন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি লিটারেচার যেভাবে পড়ি, দেখি বা বিশ্লেষণ করি, সেটা আর লিবারেল স্কুলে নাই। সেটা একটা অন্য দৃষ্টিকোণ থেকে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করি, ফলে এই প্রস্তাব আমার জন্য খুব কার্যকর নয়। আমি এটাকে একটু ক্রিটিক্যালি দেখবো এই ধরনের প্রস্তাবকে। আমি বলবো যে এটা আসলে নির্ধারণ করা খুব মুশকিল। আমি বলবো যে যেহেতু গত 100 বছর ধরে সাহিত্য পড়ার ক্ষেত্রে অথর্স ইন্টেনশন এই ব্যাপারটি প্রায় বাতিল হয়ে গেছে, আমি বলবো যে গত অন্তত 70 বছর ধরে যেহেতু লিটারেচারের আফটার লাইফ লিটারেরি রিডিং এর ক্ষেত্রে অনেক বেশি প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ, আমি বলবো যে গত 70 বছর ধরে যেহেতু টেক্সট, তার সঙ্গে রচয়িতার সম্পর্ক এবং তার সমসাময়িক বিচলনের তুলনায় যে কোনো স্থান কাল পরিপ্রেক্ষিতের মধ্যে বসে যারা সাহিত্য পড়ছে, সেই ব্যাপারটা গত 70 বছর ধরে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে তার হলুদ সাহিত্যের প্রপোজিশন, এটা যতই নতুন হোক, এটা তার কাছে যতই তার জন্য অ্যাম্বিশাস হোক, সেটা আমাদের জন্য ডেফিনেটলি কোনো কোনো দৃষ্টিকোণ খুলে দেওয়ার জন্য, ভিন্নভাবে দেখার জন্য উপকারী হতে পারে। কিন্তু লিটারেচার যেভাবে আমরা আজকাল প্রধানভাবে দেখি, সেটা অনেক যুক্তিতে হয়তো এই কাঠামোটা হয়তো ঠিক হাতছাওয়া হবে না। এই প্রবন্ধের, যেমন এই প্রবন্ধে, এই বইয়ের সবচেয়ে, আমার বিবেচনায় সবচেয়ে দুর্বল প্রবন্ধ হলো ভাষার বিবর্তন, উপনিবেশ ও আধিপত্যের প্রভাব। আমি আপনারা, আমার একটা ছোট্ট পরিচয় এখানে পড়া হচ্ছে, সেখান থেকে আপনারা যদি মনে রাখেন তাহলে মনে রাখতে পারবেন যে আমি উপনিবেশ সংক্রান্ত ব্যাপারের কিছু কারবার করি, এবং এই ভাষার সঙ্গে উপনিবেশের যোগের যে নানান ধরনের জটিল সম্পর্ক, সেটা আসলে এই প্রবন্ধের মধ্যে খুব উঠে আসে নাই। তিনি বরং একটা সাম্রাজ্য যখন কোনো একটা অঞ্চলে কোনো একটা ভাষার উপর আধিপত্য বিস্তার করে শাসন সূত্রে, তখন আসলে যে পরিবর্তনগুলো ঘটে, প্রধানত ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার সূত্র ব্যবহার করে তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু এই প্রবন্ধের শেষের যে প্যারাটা, যার সিদ্ধান্ত বাক্য, সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি একটু পুরনো কায়দায় হলেও তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অসাধারণ। বিশেষভাবে বাংলাদেশে, ঢাকায় অথবা বাংলা ভাষার সূত্রে আমরা যে সমস্ত সংকট সমস্যা বোধ করি চিন্তা ভাবনার ক্ষেত্রে, ভাষা সংক্রান্ত চিন্তার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই চিন্তাটা, এই পজিশনটা, তার যে পজিশনটা এই প্রবন্ধের শেষে আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আসলে ভাষার বিশেষ রূপ, ভাষার মান্য রূপ, ভাষার আধিপত্যশীল রূপ, এই ব্যাপারগুলোকে এত বেশি পাত্তা দেওয়ার কোনো কারণ নাই, এবং ভাষার কোনো স্থির নির্দিষ্ট প্রমিতায়নের ব্যাপারটাকেও এত বেশি উচ্চকিত করার কোনো দরকার নেই। এই সিদ্ধান্তটা তিনি এই প্রবন্ধ থেকে নিয়েছেন, এবং সেটা আমার কাছে খুব যথেষ্ট ভালো মনে হয়েছে। আমার মনে হয় আমাদের একজন আলোচক অনুপস্থিত, তাই তো? ফলে আমাদের সময় সংকট বেশি নেই। এই পুরো বইয়ের মধ্যে আমার কাছে, লেখকের কাছে বোঝা যাচ্ছে যে হলুদ সাহিত্যের ছল চাতুরি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবন্ধ, কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হলো চিন্তার অংশটা, চিন্তা শিরোনামের যে অংশ। সেখানে দুটো প্রবন্ধ আছে, একটা হলো সিদ্ধান্তের স্বাধীনতা, খুবই গুরুতর একটা বিষয় তিনি বলেছেন। ওই যে আপনার সামনে অ্যাভেলেবেল আছে এরকম কোমল পানীয়গুলোর মধ্যে আপনি কোনটা বেছে নিচ্ছেন, সেটাই আপনার স্বাধীনতা, এবং আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। এই ধরনের একটা ব্যাপার, যে আমাদের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতার বাস্তবতার মধ্যে আমরা যে জীবন যাপন করি, সেই ব্যাপারটি তিনি, আমি বলবো বিজ্ঞানসম্মতভাবে এখানে উপস্থাপন করেছেন। যে আসলে আমরা যেই ভঙ্গিতে বলে থাকি যে আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই, বা আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি, আমরা স্বাধীন,
বাস্তবতা আসলে সেরকম নয়। দ্বিতীয় প্রবন্ধটা আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয়টার জন্যই আসলে এই অংশটি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো মুক্ত বুদ্ধি এবং মুক্ত চিন্তার আপেক্ষিকতা। আমি যে ওই যে হুমায়ুন কবির সম্পর্কে লিবারেল কথাটা ব্যবহার করেছি, সেই কথা দার্শনিক অর্থেও, এবং তিনি যে ব্যাপারটাকে মাননীয় মনে করেন, যে ব্যাপারটাকে তিনি প্রচার করতে চান, যে ধারণা এবং মূল্যবোধগুলোকে উপস্থাপন করার জন্য তিনি আদৌ এই বইটি লিখেছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই কথাটা খুব প্রযোজ্য। ওই লিবারালিজম, এই আইডিয়াটা খুব প্রযোজ্য। এই যে লিবারাল মানে উদারনীতিবাদী একটা অবস্থান, এটা আমি যে বানিয়ে বলছি তা না, সব জায়গায় লেখা নাই, কিন্তু এই বইয়ে কোথাও কোথাও এবং ভূমিকায় বিশেষভাবে এই কথাটা লেখা আছে। তিনি কতটা সচেতন ভাবে লিখেছেন আমি জানি না, কিন্তু কথাটা লেখা আছে। মানে তার পজিশন যে এরকম, সেটা তার উচ্চারণ থেকে আমরা পাই, এবং প্রবন্ধগুলোতে তার যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেটা থেকে আমরা পাই। সেখানে বুঝতেই পারছেন যে এই স্কুলে মুক্ত বুদ্ধি কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মুক্ত চিন্তা কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পশ্চিমে আধুনিকতার সঙ্গে যুক্ত মুক্ত বুদ্ধি কিংবা মুক্ত চিন্তা কথাটা যেরকম গুরুত্বপূর্ণই হোক না কেন, বাংলাদেশের বাস্তবতায়, ঢাকার বাস্তবতায় আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে এখানে মুক্ত বুদ্ধি এবং মুক্ত চিন্তা এই কথাটি দেদার ব্যবহৃত হয়, এবং পশ্চিমের ফিলসফিক্যালি ব্যাপারগুলো যেভাবে নানান ধরনের জটিল বিচার বিশ্লেষণ এবং নানান ধরনের বাঁকে পেরিয়ে নানান সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছে, সেই ধরনের পরিশ্রমের এক বিন্দু স্বীকার না করে আমরা আমাদের এখানে বিপুল পরিমাণ বুদ্ধিজীবী, বুদ্ধি চর্চাকারী লেখক, সাংবাদিক প্রভৃতি নানান ধরনের লোকদেরকে মুক্ত চিন্তা কিংবা মুক্ত বুদ্ধি এই কথাটি ব্যবহার করতে দেখি। এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে এই অংশটা, এই প্রবন্ধটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠেকেছে। তার প্রধান কারণ হলো এই যে মুক্ত চিন্তা এবং মুক্ত বুদ্ধি, এই ব্যাপারটা বিশেষ করে একটা পোস্ট মডার্ন, পোস্ট কলোনিয়াল কিংবা লিঙ্গুইস্টিক টার্ন পরবর্তী যুগে আমাদের পক্ষে প্রবলেমাটাইজ করা খুবই সহজ। হুমায়ুন কবির সেই দিকে যান নাই, তিনি লিখেছেন যে এই পদ্ধতিতে করা যেতে পারে। তিনি আরো গুরুতর ব্যাপার নিয়েছেন। তিনি আসলে এক ধরনের স্নায়ুতন্ত্রীয়, অথবা আমাদের যে মনস্তত্ত্ব ঠিক তার প্রধান অবলম্বন নয়, সেগুলো আছে, কিন্তু আমাদের মস্তিষ্ক যে ভঙ্গিতে কাজ করে সেই সংক্রান্ত কতগুলো বিজ্ঞানসম্মত রিসার্চ ব্যবহার করেছে, এবং ব্যবহার করে তিনি এই চিন্তাটাকে প্রবলেমেটাইজ করেছেন, সমস্যায়িত করেছেন। যে এই যে আমরা মুক্ত চিন্তা কথাটা হরে ধরে ব্যবহার করছি, বুদ্ধির মুক্তি কথাটা হরে ধরে ব্যবহার করছি, এই ব্যাপারটা আসলে ফিলোসফিতে নয়, ভাষার দিক থেকে তো নয়, সত্যের বহুবিধতার দিক থেকে তো নয়, ফিলোসফিক্যালি তো নয়, মনস্তত্ত্বের দিক থেকে তো নয়, এমনকি বায়োলজিক্যালিও আসলে ব্যাপারটা এত সরল নয়। এটা অত্যন্ত জটিল একটা ব্যাপার। এই যে তিনি অনেকগুলো রিসার্চ ব্যবহার করে এই পদ্ধতিতে ব্যাপারটা উপস্থাপন করেছেন এই দুটো প্রবন্ধে, এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় ঠেকেছে, এবং তিনি খুব নির্ভরযোগ্য ভাষায়, তিনি বিজ্ঞানের লোক বলেই হয়তো অপেক্ষাকৃত সাফল্যের সঙ্গে খুব সরল ভাবে, কিন্তু তার যে সূক্ষ্মতা সেটা একদম না খুইয়ে ব্যাপারটা উপস্থাপন করতে পেরেছেন। আমি মনে করি যে এই প্রবন্ধ আমাদের এখানকার বুদ্ধিভিত্তিক চর্চার ক্ষেত্রে বেশ উপকারী হয়ে উঠতে পারে। হুমায়ুন কবিরের এই বইয়ের লেখাগুলোর মধ্যে আমরা দেখব যে দেখার পরিধির একটা বিস্তার আছে। বোঝা যায় তিনি বাংলায় লিখছেন, ফলে বাংলা ভাষীরা তার লক্ষ্য। এটাও আমরা নানান প্রবন্ধ থেকে খুঁজে বের করতে পারবো যে তার প্রধান লক্ষ্য বাংলাদেশ, বাংলা ভাষী বাংলাদেশ, কিন্তু সম্ভবত বহুদিন বিদেশে ছিলেন বলেই, অথবা ওই লিবারেল দৃষ্টিভঙ্গির টানে তার লেখার মধ্যে একটা স্থানগত এবং কালগত বিস্তার আছে। তিনি মানব সভ্যতা নিয়ে ভাবেন, তিনি যখন অ্যাড্রেস করেন তখন তার অ্যাড্রেসটা মানব সভ্যতা নিয়ে। সেটা কালের দিক থেকে প্রাচীন থেকে শুরু করেন তিনি, স্থানের দিক থেকে মোটামুটি বিশ্ব পরিসরে তিনি আনাগোনা করেন। এই একটা স্থান এবং সময়ের দিক থেকে এই একটা বিস্তার তার লেখাগুলোর মধ্যে আছে, এবং এই ব্যাপারটাকে তিনি যেভাবে অ্যাড্রেস করেন, সিদ্ধান্তের স্বাধীনতা এবং মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার আপেক্ষিকতা, এই লেখাগুলোর মধ্যে ভিন্নতার জটিলতাকে অ্যাড্রেস করা সত্ত্বেও ওভারঅল পুরো বইটিতে এই বিপুল স্থানকালকে তিনি যেভাবে অ্যাড্রেস করেন, তার মধ্যে আসলে লিবারেল জমানার বৈশিষ্ট্য অত্যন্ত প্রবল, যেটা আমি অলরেডি কয়েকবার বলেছি, এবং সত্যের এবং অর্থের এককতার একটা ধারণার মধ্যেই তিনি আসলে সিদ্ধান্তগুলো নেন।
আমি এই বিষয়ে কথা বাড়াবো না, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিই যে 60-70-এর লিঙ্গুইস্টিক টার্ন পরবর্তী গত 50-60-70 বছরের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির মধ্যে একক অর্থ এবং একক সত্যের প্রাধান্য আর সেইভাবে নাই বা কমে গেছে। কিন্তু হুমায়ুন কবির যেভাবে সিদ্ধান্ত নেন সেটা ওই একক অর্থ এবং একক সত্যের উপরই প্রতিষ্ঠিত। এটা ভঙ্গির দিক থেকে লিবারেল জমানার ভঙ্গি। তার মধ্যে একটা মানব কল্যাণের আদতি আছে তার প্রজেকশনের মধ্যে, এবং একটা সর্বশান্তিময়তার আকাঙ্ক্ষা আছে, এবং সেখান থেকে তিনি তার প্রকল্পগুলো আসলে ঠিক করেছেন। যদিও মুক্ত চিন্তার ক্ষেত্রে তুলনামূলক হাল আমলের দৃষ্টিভঙ্গির একটা প্রাধান্য পায় মুক্ত চিন্তার বর্ণনার ক্ষেত্রে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ শেষ পর্যন্ত আরোই লিবারেল দৃষ্টিভঙ্গিতেই ঘটেছে। মানে পুরো বইতে আমি বলবো যে কোথাও কোথাও বর্তমানের এই জটিল পরিস্থিতি তাকে স্পর্শ করলে তার প্রধান প্রবণতা কিন্তু আসলে আমরা বলবো এক ধরনের লিবারেল মডার্ন এই ভঙ্গির দিকেই যাবে। ধরা যাক দুটো উদাহরণ দিচ্ছি, তিনি নিজেই বলেছেন, তিনি বলছেন যে যন্ত্রের আধিপত্য তিনি চান না,